অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। প্রথম প্রশ্ন, ধাতু কাকে বলে? দেখো, যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল ও চকচকে, তাপ ও তড়িতের সুপরিবাহী এবং যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, তাকে ধাতু বলে। যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো তোমরা, ধাতুর বৈশিষ্ট্য। ধাতুর বৈশিষ্ট্যগুলি হলো সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল এবং তাপ ও তড়িতের সুপরিবাহী। পরবর্তী, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। নেক্সট, ভারী, দৃঢ় ও নমনীয় এবং প্রসারণশীল। নেক্সট, সাধারণত ঘনত্ব খুব বেশি হয়। পরবর্তী, অধাতু কাকে বলে? যেসব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে, অপেক্ষাকৃত হালকা, অনুজ্জ্বল, আলোক প্রতিফলনে অক্ষম, তাপ ও তড়িতের কুপরিবাহী এবং যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, তাকে অধাতু বলে। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন ইত্যাদি। মনে রাখবে, যেসব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে, অপেক্ষাকৃত হালকা, অনুজ্জ্বল, আলোক প্রতিফলনে অক্ষম, তাপ ও তড়িতের কুপরিবাহী এবং যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, তাকে অধাতু বলে। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন ইত্যাদি। পরবর্তী তথ্য দেখে নাও। নিষ্ক্রিয় মৌল কারা? এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? দেখে নাও। হিলিয়াম, নিয়ন, আর্গন প্রভৃতি প্রকৃতিজাত মৌলগুলি হল নিষ্ক্রিয় মৌল। এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। মনে রাখবে, এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধাতুকল্প কাকে বলে? উদাহরণ দাও। যেসব মৌলিক পদার্থে ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম বর্তমান, তাকেই বলা হয়। নেক্সট, উদাহরণ দেখে নাও। আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি হলো ধাতুকল্প। পরবর্তী দেখে নাও। একটি তরল উজ্জ্বল ধাতু ও একটি কঠিন উজ্জ্বল অধাতুর উদাহরণ দাও। একটি তরল উজ্জ্বল ধাতু হলো পারদ, আর একটি কঠিন উজ্জ্বল অধাতু হলো আয়োডিন। মনে রাখবে, একটি তরল উজ্জ্বল ধাতু পারদ, আর একটি কঠিন উজ্জ্বল অধাতু আয়োডিন। পরবর্তী প্রশ্ন, রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় কেন? দেখে নাও। অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী হওয়ায় পাত্র উত্তপ্ত করা হলে তাপ দ্রুত চারদিকে সঞ্চালিত হয়, ফলে খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ হতে পারে। তাই অধিকাংশ রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। দেখে নাও উত্তরটি আরেকবার ভালো করে। রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় কেন? অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী, এই জন্য পাত্র উত্তপ্ত করা হলে তাপ দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সঞ্চালিত হয়, ফলে খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ হতে পারে। তাই অধিকাংশ রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। আর এটির উত্তর দেখে নাও, এটিও খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক তারের উপর পলিভিনাইল ক্লোরাইড বা রবারের আস্তরণ দেওয়া থাকে কেন? দেখে নাও তোমরা। পলিভিনাইল ক্লোরাইড বা রবার হলো অন্তরক পদার্থ, তাই ইলেকট্রিক তারের উপর রবারের আস্তরণ দেওয়া থাকলে আমাদের বিদ্যুৎস্পৃষ্ট হতে হয় না। পরবর্তী তথ্য দেখে নাও। কোন ধাতুগুলিকে ছুরি দিয়ে কাটা যায় এবং কেন? অধাতু হলে উজ্জ্বল,
একটি উদাহরণ দাও। অধাতু হলেও উজ্জ্বল। দেখে নাও। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতুগুলিকে ছুরি দিয়ে কাটা যায়, কারণ এরা অন্য ধাতুদের মতন কঠিন নয়, সেগুলোর তুলনায় অনেকই নরম। দেখে নাও। অধাতু হলেও কেলাসিত আয়োডিন উজ্জ্বল। এটি দেখে নাও তোমরা। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী হলেও এটি ধাতু নয় কেন? দেখে নাও। পরবর্তী প্রশ্নটাও দেখে নাও। পারদ তরল হলেও একে ধাতু বলা হয় কেন? এটির উত্তর দেখে নাও। পরের প্রশ্ন দেখো। অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। কোনো মৌলিক পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে দ্বিমৌল বিশিষ্ট যৌগ গঠিত হয় তাকে ওই মৌলের অক্সাইড বলা হয়। নেক্সট বলতে এটির উদাহরণটা দেখে নাও। উদাহরণ: কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট: ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে, যেমন ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট দেখে নাও। আম্লিক অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার উৎপন্ন যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের অম্লিক অক্সাইড বলে, যেমন কার্বন ডাই অক্সাইড। পরবর্তী দেখে নাও। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক জলের সঙ্গে কী শর্তে বিক্রিয়া করে? দেখে নাও। নেক্সট দেখো। Na বা K ধাতুর সঙ্গে জল ও অ্যাসিডের বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা যায় না কেন? পরবর্তী দেখে নাও তোমরা। পরবর্তী তথ্য দেখে নাও। কপার সালফেট দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কী হবে এবং কেন? কপার সালফেট দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কী হবে এবং কেন? দেখে নাও উত্তরটি। সক্রিয়তা শ্রেণীতে বাম দিকে থাকা ধাতুগুলি অপেক্ষাকৃত বেশি সক্রিয় ও ডান দিকে থাকা ধাতুগুলি অপেক্ষাকৃত কম সক্রিয়। সক্রিয়তা শ্রেণী অনুসারে বেশি সক্রিয় কোনো ধাতু কম সক্রিয় কোনো ধাতুর যৌগ থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। লোহা সক্রিয়তা শ্রেণীতে তামার বাম দিকে অবস্থিত, অর্থাৎ লোহা তামার তুলনায় বেশি সক্রিয় ধাতু। তাই তুঁতে বা কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডোবানো হলে লোহা তুঁতে বা কপার সালফেটের দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করে। দেখে নাও। তাই লোহার পেরেকের উপর কপারের লালচে বাদামি আস্তরণ পড়ে। যে তথ্যগুলি আলোচনা করে দিলাম, প্রশ্ন উত্তর, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সবারই জেনে রাখা খুবই দরকার। এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।